প্রধান বিচারপতি একটা পদ, সম্মানজনক পদ, দায়িত্ব, তিনটি অর্গানের একটি অর্গান। কাজ করেছে একটা আওয়ামী লীগের ক্যাডারের মতো, কাজ করেছে একটা ছাত্রলীগের কর্মী হিসেবে। উনি একদম এগিয়ে যে পুরা এসালামের দুর্নীতি বন্ধ করে, এই দুর্নীতির তদন্ত বন্ধ করে দিল। এক রাত্রে ওনার ছেলে আর জামাই সমস্ত সাব রেজিস্ট্রারদেরকে বদলি কইরা এক রাত্রে মানে হয়তো 50 থেকে 100 কোটি টাকা মানে সেখানে হাতায় নিল এক রাতে। অ্যাডভাইজার হইল একজন বিচারপতি, রিটায়ার্ড বিচারপতি, আর লুটপাট করলো তার পদ ব্যবহার করে তার ছেলে এবং জামাই। এর চেয়ে জঘন্য ঘটনা আর হতে পারে না। সুপ্রিম কোর্ট এমন একটা জায়গা, একটা অর্ডার পাস হলে এখনো 7 জায়গা ঘুষ দিতে হয়, এইটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। এইটা নিয়ে আমরা মানববন্ধন করেছি। তো যে আপনার নিজের স্টাফদের উইদিন দ্য প্রেমিসেস অফ হাইয়েস্ট কোর্ট এইটুকু নিয়ন্ত্রণ করতে পারে না, কি করে আপনার সুশাসন ন্যায় বিচার কিভাবে বিচার করবেন আপনি বলেন? এনায়েতুর রহিম সূর্য সেন হলে আমরা একসাথে ছিলাম, আমার সিনিয়র। আমি ব্যাক ইন 84-85 তখন চিনি। আমি প্রায় 1.5 বছর সূর্য সেন হলে ছিলাম, সেইখান থেকে আমি সেনাবাহিনীতে চলে যাই, তখন থেকে তাকে আমি চিনি। তার ছোট ভাই আমাদের ব্যাচমেট ইকবালুর রহিম। এনায়েতুর রহিম ইজ ওয়ান অফ দ্য এক্সেলেন্ট জাজ, এ ফাইনেস্ট জাজ, কিন্তু 2টা জায়গায় সে বড় করাপশন করেছে। বেগম জিয়ার মামলা সাধারণত অ্যাপিলেট ফোরামে সাধারণত শাস্তি বৃদ্ধি হয় না। বেগম জিয়ার মামলায় সে 5 বছর থেকে 10 বছর করেছে। এর চেয়ে বড় জঘন্য ঘটনা ঘটিয়েছে। এসালাম নামে একটা দুর্বৃত্ত শেখ হাসিনা এবং শেখ রেহানাকে ম্যানেজ করে সমস্ত ব্যাংক ব্যবস্থা ধ্বংস করেছে, এবং তার সম্বন্ধে পত্রিকায় একটা রিপোর্ট বেরিয়েছিল আলাউদ্দিনের চেরাক এসালামের, সেইটা নিয়ে আমরা কোর্টে গিয়েছিলাম। সেই কোর্ট যখন হাইকোর্ট ডিভিশন যখন তার দুর্নীতির জন্য আদেশ দিল, চেম্বার জাজে এনায়েতুর রহিম সেই তদন্ত বন্ধ করে রাখলো 8ই জানুয়ারি 2024 পর্যন্ত। কেন? কারণ 7ই জানুয়ারি নির্বাচন হবে। দেখেন জুডিশিয়ারিকে কিভাবে দুর্বৃত্তায়ন করে ফেললো এই ফ্যাসিজম। অর্থাৎ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে লুটপাট, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যে ব্যাংক ধ্বংস, সেইটার অংশ হয়ে গেল সুপ্রিম কোর্ট। শুধু এখানেই শেষ না, ওবায়দুল হাসান শাহিন নামে একজন প্রধান বিচারপতি হয়েছিল যে পালিয়ে গেছে। প্রধান বিচারপতি একটা পদ, সম্মানজনক পদ, দায়িত্ব, তিনটি অর্গানের একটি অর্গান। কাজ করেছে একটা আওয়ামী লীগের ক্যাডারের মতো, কাজ করেছে একটা ছাত্রলীগের কর্মী হিসেবে। উনি একদম এগিয়ে যে পুরা এসালামের দুর্নীতি বন্ধ করে, এই দুর্নীতির তদন্ত বন্ধ করে দিল। সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট আদালত, অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য কেস যে অপরাধ সেখানে প্রমাণিত, সেই দুর্নীতি কখনই সুপ্রিম কোর্টের হাইয়েস্ট কোর্ট থেকে বন্ধ করতে পারে না। বাংলাদেশের জুডিশিয়ারি ওই যে মোজাম্মেল হোসেন, ওই যে খায়রুল হক থেকে শুরু হয়েছিল, ওইটার ধ্বংস হয়েছে এনায়েতুর রহিম এবং এই ওবায়দুল হাসান শাহিনের দ্বারা। ওইটা ধ্বংস ছিল। এই গ্রেপ্তারের মাধ্যমে সেই ভুলগুলোকে কারেকশনের সুযোগ আসছে বলে আমি মনে করি। সেই জন্য মানুষ এটাকে স্বাগত জানিয়েছে। আর একজন বিচারপতির কথা আমার মনে আছে, প্রথম 11-এর সময় সে অ্যাডভাইজার হয়েছিল। বিচারপতি, খেয়াল করেন, এটা কিন্তু বিচারপতি, আমরা কিন্তু তাদেরকে পাইলট বলতে হয়, খেয়াল করেন। উনি যখন এইখানে এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাডভাইজার হলো, ওনার এক রাত্রে ওনার ছেলে আর জামাই সমস্ত সাব রেজিস্ট্রারদেরকে বদলি কইরা এক রাত্রে মানে হয়তো 50 থেকে 100 কোটি টাকা মানে সেখানে হাতায় নিল এক রাতে। অ্যাডভাইজার হইল একজন বিচারপতি, রিটায়ার্ড বিচারপতি, আর
লুটপাট করলো, তার পদ ব্যবহার করে তার ছেলে এবং জামাই। এর চেয়ে জঘন্য ঘটনা আর হতে পারে না। সেই জন্য আমরা বলবো বিচারপতি তাদেরই হতে হবে যাদের মেরুদণ্ড সোজা আছে, যারা এক্সিকিউটিভ থেকে কোনো কৃপা চায় না, যারা জনগণের পক্ষে দাঁড়াতে পারে, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ল কাজ করতে পারে। এই যে নতুন বিচারপতি নিয়োগ যেটা হচ্ছে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এইটা সবচেয়ে ভালো বিচারপতি নিয়োগ হবে বলে আমি মনে করি। দুই একটা ভুল ত্রুটি তো হতেই পারে। আজকে অনেকে এটার বিপক্ষে কথা বলে, কারণ কারো গার্লফ্রেন্ড ঢুকাতে পারে নাই, কারো জুনিয়র ঢুকাইতে পারে নাই, থার্ড ডিভিশন পাওয়া লোক ঢুকাইতে পারে নাই, সেই জন্য এইটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়ে গেছে। তো সেই জন্য আমি বলবো যে আমাদের এই বিচারালয়কে যদি না বাঁচে তাহলে দেশ থাকবে না। দেশ না থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, ন্যায্যতা, সুশাসন, গণতন্ত্র সবকিছুর জন্য দরকার এ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি। আজকে যদি সেইটা আমরা রাখতে পারি তাহলে আমাদের দেশ রক্ষা পাবে, না হলে আমরা বারবার সাফার করব। আমরা এইভাবে কথা বলবো। আমি মনে করি এক্সাম্পলের পানিশমেন্ট হওয়া উচিত খায়রুল হকের। এইটা ওনার ওই জুডিশিয়াল জালিয়াতের পর থেকে আমরা বলতেছি, আজকে আবার তাকে গ্রেপ্তারের পরে সেই জিনিসটি আমরা রিফ্রেশ করলাম, আমরা সেই ধারণাটাকে সামনে আনলাম এবং তখনই আমরা দাবি জানিয়েছিলাম যে খায়রুল হক যদি জীবিত থাকে হি মাস্ট ফেস ট্রায়াল, আর যদি সে মারা যায় তাহলে তার মরণোত্তর বিচার হওয়া উচিত বলে আমরা মনে করি। এইটা নিয়ে আমাদের আরো আলোচনা করতে হবে এবং ভবিষ্যতে কোনো বিচারপতি যাতে বিচারপতি হওয়ার পরে, আপনি বিচারপতি হওয়ার আগে যে কোনো ধ্যান ধারণা থাকতে পারে, বিচারপতি হওয়ার পরে দেখাতে হবে আপনি দুর্নীতির মুক্ত, ইউ ক্যান রাইজ টু দ্য অকেশন, আপনি বিচার করার ক্যাপাবিলিটি আছে, না হলে নিজেদের থেকে সরে যাওয়া উচিত। বেজ্জিতি হওয়ার চেয়ে, মানুষের সমালোচিত হওয়ার চেয়ে, গ্রেপ্তার হওয়ার থেকে নিজের আত্মসম্মান বাঁচিয়ে তাদের দে শুড ডিসাইড অ্যান্ড গো অ্যাওয়ে। কি লজ্জার কথা, সুপ্রিম কোর্টের জাস্টিস 3 জন 5 বছর বেনিফিট খেলো, জনগণের টাকায় বেতন নিল, কিন্তু বিচারিক দায়িত্ব তাদেরকে দেওয়া হলো না। কারণ কি? দুর্নীতি। সুপ্রিম কোর্ট এমন একটা জায়গা, একটা অর্ডার পাস হলে এখনো 7 জায়গায় ঘুষ দিতে হয়, এইটুকু আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না। এইটা নিয়ে আমরা মানববন্ধন করেছি। তো যে আপনার নিজের স্টাফদের উইদিন দ্য প্রেমিসেস অফ হাইয়েস্ট কোর্ট এইটুকু নিয়ন্ত্রণ করতে পারে না, কি করে আপনার সুশাসন ন্যায় বিচার কিভাবে বিচার করবেন আপনি বলেন? এটা তো অসম্ভব। তো এইটা নিয়ে আরো বেশি বেশি আলোচনা করতে হবে, জনগণকে অ্যাওয়ার করতে হবে, এবং যাতে আমরা জুডিশিয়ারির ফাইননেসে যেতে পারি, যাতে হাইয়েস্ট প্রফেশনালিজম আসতে পারে, সেই জন্য বেশি বেশি আলোচনা দরকার। ধন্যবাদ।